আয়াত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তার শরীরটা যেন আর আগের মতো সায় দেয় না। সামান্য নড়াচড়াতেই সে হাঁপিয়ে ওঠে। ক্লান্তি এসে ভর করে তার দুচোখে। ওদিকে আরবান নিজেও কঠিন অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ। তবে আয়াত তাকে বিন্দুমাত্র ভারী কোনো কাজ বা ধকল নিতে দেয় না। স্বামীর প্রতি তার ভালোবাসা মিশ্রিত শাসন এখন সার্বক্ষণিক। দেখতে দেখতে বেশ কয়েকটা মাস কেটে গেল। আয়াতের পেটটা এখন বেশ উঁচু হয়েছে, যা তার মাতৃত্বের পূর্ণতাকে জানান দেয়। সে কিছুটা মোটাও হয়ে গেছে, যা তার মাতৃত্বের সৌন্দর্যকে আরো মায়াবী করে তুলছে। আরবান এখন আর আগের মতো অফিসে যায় না। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পাও দেয় না। ল্যাপটপ আর ফোনের মাধ্যমে বাড়ি বসেই সে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, আর পুরো অফিস এক হাতে সামলায় ফারহান। এদিকে শাহজাদি এই বাড়িতে আসার পর থেকে যেন নিজেকে আয়াতের বড় বোন ভাবতে শুরু করেছে। আয়াতের কখন কি লাগবে, কখন ঔষধ খেতে হবে, সবকিছুর দিকে তার কড়া নজর। জোর করে আয়াতকে শাসন করে খাওয়ানো থেকে শুরু করে সারাক্ষণ তার পাশে বসে গল্প করাটাই এখন শাহজাদির প্রধান কাজ হয়ে উঠেছে। বাড়ি থেকে ফোন করলে দাদাজান ছাড়া কারো সাথেই সে কথা বলে না। তখন না বুঝলেও এখন সে বেশ বুঝতে পারে তার বাবা-মা কেন ফারহানের সাথে নাটক করে বিয়ে দিয়েছিল। কারণ তারা ফারহানকে তাদের হাতে ইশারায় নাচিয়ে আরভানকে পথে বসিয়ে সবকিছু ফারহানের নামে করিয়ে নিতে চেয়েছিল, যাতে করে তাদের উভয় দিক থেকে লাভ হয়। ড্রয়িং রুমে বসে ল্যাপটপে চোখ রাখছিল আরভান। সে ফারহানকে ডেকে পাঠালো। ফারহান রুমে আসতেই অভ্যাসবশত অফিসের নানাবিধ ফাইলের ডিটেলস দেওয়া শুরু করল, কিন্তু আরভান হাত তুলে তাকে থামিয়ে দিল। অত্যন্ত গম্ভীর স্বরে বলল, বিয়ে করেছিস? তোর বউ বাংলাদেশ থেকে এখানে এসেছে। আজ কতদিন হয়ে গেল? একদিনের জন্য কি বেচারিকে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিস? বেচারা ফারহান কথা খুঁজে পেল না। আচমকা এমন প্রশ্নে সে দস্তুর মতো থতমত খেয়ে গেছে। সত্যি বলতে শাহজাদিকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া তো দূর, এ দেশে আসার পর সে কখনো মেয়েটাকে জিজ্ঞাসাও করেনি যে তার কোথাও যেতে ইচ্ছা করছে কিনা বা কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। ফারহানের এই আমতা আমতা ভাব এবং নীরবতা দেখে আরবানের ফর্সা কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে কিছুটা ক্ষুব্ধ স্বরে বলল, শালা, তুই আসলেই কোনো কাজের না। আমার এত বড় ব্যবসাটা তুই কিভাবে সামলাচ্ছিস? নাকি ওটাও অর্ধেক ডুবিয়ে বসে আছিস? ফারহান একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, এর সাথে তোর ব্যবসার কি সংযোগ শুনি? আর সম্পর্কের দিক থেকে আমি কিন্তু তোর শালা নই, ছোট বোনের জামাই, মানে ভগ্নিপতি। আরবান তার স্বভাবসুলভ ভঙ্গিতে ঠোঁট বেঁকিয়ে বলল, এসো আমার পরম আত্মীয়, জ্ঞান দিতে হবে না। যা, আজকের তোর অফিস থেকে ছুটি। কিন্তু অফিসের কাজগুলো? ফারহান অবাক হয়ে তাকালো। সেটা আমি দেখে নেব, তুই তোর বউকে নিয়ে বাইরে যা। ফারহান আর কোনো কথা বলার সাহস পেল না। আরবানের মুখের ওপর কথা বলার সাধ্য এ বাড়িতে কারো নেই। সে সোজা শাহজাদির ঘরে গিয়ে বাইরে যাওয়ার কথা বলতেই শাহজাদি সরাসরি নাকচ করে দিল। সে স্পষ্ট জানিয়ে দিল, আয়াতের এই অবস্থায় তাকে একা রেখে সে কোথাও যাবে না। এরপর ফারহান তাকে বুঝিয়ে নানা রকম পামপট্টি দিয়ে অবশেষে রাজি করালো। আসলে এই কয়েক মাসে শাহজাদির সাথে ফারহানের সম্পর্কটা এক অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছে। বাইরে তারা যতই ঝগড়া বা উদাসীনতা দেখাক না কেন, ভেতরে ভেতরে দুজনের প্রতি দুজনের এক নীরব অধিকারবোধ তৈরি হয়েছে। ওরা দুজন বাইরে বেরিয়ে গেলে পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে এলো। আরবান ধীর পায়ে বেডরুমে ঢুকে আয়াতের পাশে গিয়ে বসলো। আয়াত আধশোয়া হয়েছিল। আরবান আলতো করে আয়াতের পেটের ওপর নিজের হাতটা রাখলো। আয়াত আরবানের হাতের ওপর নিজের হাত রেখে নরম সুরে বলল, আজকে হঠাৎ ফারহান ভাইয়াকে ছুটি দিয়ে দিলেন যে? ব্যবসায়ী আরবান চৌধুরীর এই রূপ তো আগে কখনো দেখিনি। আরবান আয়াতের চোখের দিকে তাকিয়ে অন্য হাত তার চুলে আঙুল ডুবিয়ে গম্ভীর অথচ গভীর আবেগে বলল, ব্যবসায়ী আরবান চৌধুরী,
এখন ছুটি নিয়েছেন মিসেস। এখন শুধু তোমার আর আমাদের এই লিটল চ্যাম্পের আরবান চৌধুরী অবশিষ্ট আছে। তাছাড়া ফারহানের একটা সংসার আছে, ওকেও তো সময় দিতে হবে। ঠিক তখনই ভেতরের ছোট্ট প্রাণটা সজোরে এক লাথি মারল। আরবান কপট রাগ দেখিয়ে গম্ভীর গলায় পেটের উদ্দেশ্যে বলল, এই লিটল চ্যাম্প, একদম শান্ত থাকো। তোমার আম্মাকে যদি আর একটাও জোরে লাথি মেরেছ, তবে ভূমিষ্ঠ হওয়ার পর তোমার খবর আছে বলে দিলাম। আরবানের এই অদ্ভুত শাসন আর গম্ভীর মুখের পাগলামি দেখে আয়াত হেসে খুন হলো। তার খিলখিল হাসিতে ঘরের বিষণ্ণতা যেন কর্পূরের মতো উড়ে গেল। আরবান আলতো করে আয়াতকে টেনে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। আয়াত আরবানের এই কাণ্ড দেখে হেসে উঠে বলল, আরবান, ও তো এখনো কত ছোট। ও কি আপনার এই ধমক বোঝে? অযথাই আমার বাবুটাকে বকছেন। আরবান আয়াতের দিকে আরো একটু ঝুঁকে এসে প্রগাঢ় কণ্ঠে বলল, বুঝুক আর না বুঝুক, তোমার কষ্ট দেওয়ার অধিকার আমি কাউকে দেব না। সে আমার সন্তান হলেও নয়। কিছুক্ষণ ওভাবেই তাকে আগলে রেখে আলতো করে শুইয়ে দিয়ে আয়াতের পায়ে সযত্নে তেল মালিশ করতে শুরু করলো। প্রেগন্যান্সির এই শেষ সময়টাই ব্যথার কারণে আয়াত ঠিকমতো ঘুমাতে পারে না। মাঝে মধ্যে পেটের ভেতরে ছোট্ট বাবুটা যখন সজোরে লাথি মারে, আয়াত ব্যথায় কোকিয়ে ওঠে। আর আয়াতের সে মৃদু চিৎকার আরবানের কলিজায় গিয়ে আঘাত করে। এই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে একজন মাকে কত শত কষ্ট সহ্য করতে হয়। আরবান তা প্রতিদিন নিজের চোখে দেখছে। মাতৃত্বের এই রূপ দেখে নিজের মায়ের প্রতি তার ভেতরের সমস্ত পুরনো অভিমান আর ক্ষোভ যেন এক নিমিষে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এলিনা চৌধুরীও এখনো প্রায় দিনই এই বাড়িতে আসেন, পুত্রবধূর যত্ন নেন। তবে তবে মাঝে মধ্যে নিজের কিছু ব্যক্তিগত বা কাজের চাপ থাকলে আসতে পারেন না। ডাক্তারের কড়া নির্দেশ, আয়াতের এই অবস্থায় সিঁড়ি বেয়ে নিচে নামা একদম বারণ। কিন্তু মেয়েটা এত জেদি যে ঘুম থেকে উঠে আরবানকে পাশে না পেলে নিশ্চিত নিজেই নিচে নেমে চলে আসবে। তাই আরবান ঠিক করল সে আয়াতের পাশে বসেই ল্যাপটপে অফিসের বাকি কাজটুকু সেরে নেবে। কিন্তু তার ল্যাপটপটা নিচের ড্রয়িং রুমের সোফায় রয়ে গেছে। সে আস্তে করে আয়াতের পাশ থেকে উঠে দাঁড়ালো, আলতো করে তার কপালে একটা চুমু খেয়ে ঘরের বাইরে পা বাড়ালো। ঠিক তখনই কলিং বেলের কর্কশ আওয়াজ বাতাসে ভেসে এলো। আরবান ভ্রু কুঁচকে ধীর পায়ে এগিয়ে সদর দরজাটা খুলে দিল। দরজা খুলতেই তার কপালে বিরক্তির গভীর ভাঁজ পড়ল। চোয়াল শক্ত হয়ে এলো। তার চোখের মণি দুটো মুহূর্তের জন্য সংকুচিত হয়ে গেল। সামনে আরশাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। তার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রূপের বাঁকা হাসি ঝুলছে। কি হলো আরবান? ভেতরে প্রবেশ করতে বলবে না? আপনি হঠাৎ এখানে? আরবান দরজায় হাত রেখে বরফ শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো। সে কি কথা? বাবা এসেছে, তাকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখছো, আর জিজ্ঞেস করছো কেন এসেছি? এটা কেমন শিষ্টাচার আরবান? কথাটা বলে তিনি আরবানের উত্তরের অপেক্ষা না করেই তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেলেন। সোজা গিয়ে ড্রয়িং রুমের সোফায় বেশ আয়েশ করে বসলেন। আরবান কোনো তাড়াহুড়ো করল না। সে অত্যন্ত ধীর স্থির পায়ে হেঁটে এসে আরশাদ চৌধুরীর মুখোমুখি অন্য একটি সোফায় বসলো। তার মেরুদণ্ড একদম সোজা, চোখে কোনো দ্বিধা বা দুর্বলতা নেই। কিছুক্ষণ নিজের ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আরশাদ চৌধুরী উপহাসের সুরে বললেন, শুনলাম তুমি নাকি ওপেন হার্ট সার্জারিটা করে ফেলেছো। সত্যি? আরবান সোফায় পিঠ ঠেকিয়ে বসলো। তার ধীর স্থির অবয়বে কোনো কম্পন নেই। অত্যন্ত নিষ্ক্রিয় গলায় জবাব দিল, হুম। কি অদ্ভুত ব্যাপার বলো তো। তোমার বাবা সেটা জানেও না। কয়েক মাসের জন্য দেশের বাইরে গেলাম আর তুমি অপারেশন করে নিলে। টু ব্যাড। তবে এটা আমার ইগোতে অনেক লেগেছে আরবান। আমি যখন তোমাকে বলেছিলাম তুমি শুনলে না, অথচ একজন চরিত্রহীন নারীর মেয়ের কথা মেনে নিলে। আম রিয়েলি শকড। আগেও বলেছিলাম এই মেয়ে একদিন তোমাকে ধোঁকা দেবে। তোমার বাবার কথা বিশ্বাস করছো না, একদিন কিন্তু সত্যিই এমন কিছু হবে। আরবানের চোয়াল শক্ত হয়ে এলো। তার কপালের রগগুলো দপদপ করে উঠল। কিন্তু সে নিজেকে চরমভাবে সংযত রাখলো।
কোনো পাল্টা কথা বলল না। এই নোংরা মানসিকতার লোকের সাথে তর্ক করার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। সে শীতল চোখে তাকিয়ে সোজাসাপটা প্রশ্ন ছুড়ল, আপনি এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে আসতে পারি না? আরশাদ চৌধুরী চতুরতার হাসি হাসলেন। বাবা তো আমি। শত হলেও আমার রক্ত তোমার শরীরে বইছে। নিজের রক্তের জন্য আমার একটা টান আছে। তোমারও নিশ্চয়ই আছে। তা শাহরিয়ার কোথায় আরবান? আরবানের ঠোঁটের কোণে এবার এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। সে সোজা হয়ে বসে আরশাদ চৌধুরীর চোখের দিকে চোখ রেখে বলল, আপনি জেনেও না জানার ভান কেন করছেন মিস্টার চৌধুরী? শাহরিয়ার কোথায়, তার শেষ পরিণতি কি হয়েছে তা কি আপনার অজানা? আরশাদ চৌধুরী নিজের ছেলের চোখের দিকে তাকিয়ে চতুরাতার হাসি হাসলেন। তুমি আসলেই তোমার বাবার যোগ্য সন্তান। আমার ভাইয়ের ওই হাত পা কাটার হালটাও যে তোমার করা, সেটাও আমি খুব ভালো করেই জানি আরবান। ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার রক্তের আসল টান তো তোমার সাথে। তো এই রক্তের টানে এখন আপনি এখানে এসে কি স্বার্থ হাসিল করতে চাচ্ছেন? আরবানের কণ্ঠস্বর তলোয়ারের চেয়েও ধারালো শোনালো। আরশাদ চৌধুরী আবারও হাসলেন। ছেলে ঠিক ধরেছে, তার নিজের কাজ পড়েছে বলেই সে এখানে এসেছে, নয়তো সে আসতো না। সে সোজা হয়ে বসে বলল, মেলবোর্নের ওই বড় ডিলটা আমার লাগবে, বাচ্চা। আরবান এক মুহূর্ত সময় নিল না, পলক না ফেলে স্টার্ন জবাব দিল, হবে না। আরশাদ চৌধুরীর মুখ মুহূর্তেই কঠিন ও হিংস্র হয়ে উঠল। এখানে তার কোটি টাকার বিষয় জড়িয়ে আছে। এই ডিলটা যদি না হয়, তবে তার এতদিনের সাজানো সাম্রাজ্য সব শেষ হয়ে যাবে। সে টেবিল চাপড়ে গর্জে উঠল, আরবান, তুমি কিন্তু একটু বেশি উঠছো। আমি তোমার বাবা, বাবার কথা শোনা সন্তানের ধর্ম। আর বাবার ধর্ম ছেলের পথে বাগড়া না দেওয়া। তাই আপনি এখন আসতে পারেন মিস্টার চৌধুরী। আরবান নিজের জায়গায় স্থির থেকে হাত দিয়ে দরজার দিকে ইশারা করল। আরবানের এই অপমানজনক কথা আরশাদ চৌধুরীর অহংকারে গিয়ে লাগলো। তিনি ক্ষিপ্ত হয়ে সোফা ছেড়ে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এত কথার আওয়াজে উপরে আয়াতের ঘুমটা পাতলা হয়ে এলো। সে ধরফর করে উঠে বসলো। নিচু থেকে আসা চেনা কণ্ঠস্বরটা বুঝতে পেরে সে ধীর পায়ে হেঁটে করিডোরে এসে দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই আয়াতের পুরো শরীর রাগে আর আতঙ্কে কাঁপতে শুরু করলো। এই লোকটার সাহস কত বড়! যে মানুষটা মাত্র কয়েকদিন আগে জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা অপারেশন থেকে ফিরে এলো, তার সামনে এসে সে আবার এভাবে চিৎকার করছে। এই অমানুষটার কি বিন্দুমাত্র অনুশোচনা নেই? আয়াত আর এক সেকেন্ডও দ্বিধা করল না। সে সোজা আরবানের ঘরে ঢুকলো। আলতো করে ওয়ার্ড্রবটা খুলে আরবানের সেই লাইসেন্সকৃত পিস্তলটা খুঁজতে শুরু করলো। ড্রয়ারের এক কোণে কালো রঙের ভারী ধাতব অস্ত্রটা পেতেই আয়াতের চোখের দৃষ্টি বদলে গেল। আজ এই লোকের একটা বিহিত সে করেই ছাড়বে। সে পিস্তলটা শক্ত করে মুঠোয় ভরে সোজা করিডোরের দিকে হাঁটতে শুরু করলো। নিচের ড্রয়িং রুমে আরবান তখনও শান্ত হয়ে বসে আছে, আর তার সামনে চরম উত্তেজিত হয়ে আরশাদ চৌধুরী একের পর এক বিষোদ্গার করে যাচ্ছেন। হঠাৎ আরবানের চোখ গেল উপরের করিডোরের দিকে। আয়াতকে ওভাবে হেঁটে আসতে দেখে প্রথমটায় আরবানের রাগ হলেও আয়াতের হাতের দিকে নজর পড়তেই আরবানের ঠোঁটের কোণে এক অবিস্মরণীয় বিস্তৃত হাসি ভেসে উঠল। তার বাঘিনী আজ নিজের রূপ দেখাচ্ছে। যদিও আরবান নিজে সবসময় ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনায় শত্রু খতম করতে পছন্দ করে, তবুও আজ কেন যেন তার মনে হলো আয়াত যা করতে চাইছে তাকে করতে দেওয়া হোক। আরবান মুহূর্তের মধ্যে নিজের কঠোর চেহারাটা বদলে ফেলল। মুখে একরাশ অসহায়ত্ব আর ভয়ের নাটক ফুটিয়ে তুলে কিছুটা নরম আর দুর্বল গলায় আরশাদ চৌধুরীকে বলল, আপনি আপনি একটু শান্ত হন। এভাবে চিৎকার করবেন না প্লিজ। আরবানের এমন আচমকা নরম আচরণে আরশাদ চৌধুরী একটু ভড়কে গেল। আরবান তো এমন শান্ত থাকার পাত্র নয়। সে আরবানের আর চোখের ইশারা লক্ষ্য করে ওপরের দিকে তাকাতেই তার চোখ জোড়া বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। সিঁড়ির মাথায় দুই হাতে পিস্তল সোজা আরশাদ চৌধুরীর দিকে তাক করে দাঁড়িয়ে আছে আয়াত। তার উঁচু পেট দেখে আরশাদ চৌধুরীর বুঝতে বাকি রইল না যে আয়াত গর্ভবতী। সে আরবানের দিকে তাকালো।
আরবান সোফায় বসে ফিসফিস করে আরশাদ চৌধুরীকে শুনিয়ে বলল, আপনার ভাষায় সেই চরিত্রহীন নারীরই মেয়েই এখন আপনার বংশের পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে আনতে চলেছে মিস্টার চৌধুরী। বলেই সে আরশাদ চৌধুরীকে ধোকা দিয়ে ভালো মানুষ সেজে নাটকীয় ভঙ্গিতে চিৎকার করে বলল, আয়াত কি করছো তুমি? ওটা হাত থেকে ফেলে দাও, ওটা খেলনা নয়, প্লিজ। আয়াত রাগে অন্ধ হয়ে ক্যাপাটে স্বরে ওপর থেকে বলল, আমি কোনো খেলা করছি না আরবান। এই লোকের সাহস কি করে হয় আপনার সাথে এভাবে কথা বলার? প্রথম দিন থেকেই সে এসে আপনার জীবন নিয়ে খেলছে। আপনাকে সহজ সরল পেয়ে সবসময় আপনাকে দিয়ে সব নোংরা কাজ করিয়ে নিয়েছে। অনেক হয়েছে, আর না। আরশাদ চৌধুরী ভয়ে চিৎকার করে উঠল, এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? পিস্তল নামাও। এই মেয়ে আমার বংশের জন্ম দেবে, যে নিজেই একটা আমার স্বামীকে ভদ্র আর নরম পেয়ে সবসময় যা খুশি করবেন আপনি, আর আমি বেঁচে থাকতে তা হতে দেব? অসম্ভব। আয়াত কথা শেষ করার সুযোগ দিল না। অনভিজ্ঞ হাতে সে পিস্তলের ট্রিগার একের পর এক চাপতে শুরু করলো। কান ফাটানো আওয়াজে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল। পিস্তল চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা বা অভ্যাস না থাকায় প্রথম গুলির বিকট আওয়াজ আর ধাক্কায় তার হাত দুটো ছিটকে গেল। আরবান ভেবেছিল আয়াত হয়তো ঠিকঠাক নিশানা করতে পারবে, কিন্তু আয়াতের এই উন্মাদ রূপ দেখে সে নিজেই ভড়কে গেল। সে নিজের নিরাপত্তার জন্য দ্রুত সোফার পিছনে লুকিয়ে পড়ল। কে জানে বউয়ের লক্ষ্যভ্রষ্ট গুলি কখন নিজের বুকে এসে বিঁধে যায়। ওদিকে আরশাদ চৌধুরীও পাগলের মতো এদিক ওদিক ছুটছে আর চিৎকার করে আয়াতকে থামতে বলছে। অনভিজ্ঞ হাত আর কাঁপতে থাকা শরীরের কারণে আয়াতের পক্ষে পিস্তল ধরে রাখা সম্ভব ছিল না। প্রতিটা গুলি ছিটকে যাওয়ার সময় তার হাত ঝিমঝিম করে উঠছিল। এরই মাঝে আচমকা একটা গুলি সোজা গিয়ে আরশাদ চৌধুরীর ডান বাহুতে বিঁধল। আহ! আরশাদ চৌধুরী আর্তনাদ করে তার রক্তাক্ত হাতটা চেপে ধরল। ততক্ষণে পিস্তলের সবকটা গুলি শেষ হয়ে গেছে। আয়াত ক্লান্তিতে আর উত্তেজনায় জোরে জোরে হাঁপাচ্ছে। আরশাদ চৌধুরী তার রক্তাক্ত হাতটা শক্ত করে চেপে ধরে হিংস্র ও খুনে চোখে আয়াতের দিকে তাকালো। সে দাঁতে দাঁত চেপে হুমকির সুরে বলল, এর জন্য কিন্তু খুব একটা ভালো কিছু হবে না মেয়ে। এটার চড়া মূল্য চোকাতে হবে তোমাদের। ড্রয়িং রুমের বাতাস তখনও বারুদের কটু গন্ধে ভারী হয়ে আছে। হাতের খালি পিস্তলটা কার্পেটের ওপর ছিটকে পড়ল। আয়াত তখনও তীব্র উত্তেজনায় আর আতঙ্কে জোরে জোরে হাঁপাচ্ছে। তার পুরো শরীর থরথর করে কাঁপছে। আরবান সোফার আড়াল থেকে দ্রুত ছুটে এসে আয়াতকে দুই বাহু দিয়ে শক্ত করে ধরে ফেলল। তার দু চোখে এক মিশ্র অনুভূতি। সেখানে যেমন আছে তীব্র উদ্বেগ, তেমন এক অদ্ভুত মুগ্ধতা। সে আয়াতের কাঁধ ঝাঁকিয়ে ঈষৎ চড়া সুরে বলল, আয়াত, আর ইউ ম্যাড? এসবের মানে কি তুমি জানো একটু এদিক ওদিক হলে কি হতো? আয়াত আরবানের বুকের শার্টটা খামচে ধরে চিত্ত বাঘিনীর মতো ফুঁসে উঠল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়লেও তার কণ্ঠস্বর ছিল তীব্র জেদ। ইনার সাহস হয় কি করে আপনার সাথে উঁচু গলায় কথা বলার? আপনার জীবন নিয়ে খেলেও ওনার শান্তি হয় না। আমি বেঁচে থাকতে ওনাকে আর একটা আঁচও আপনার গায়ে লাগতে দেব না আরবান। আয়াতের শরীরের সমস্ত ভর তখন আরবানের ওপর। উত্তেজনায় ধাক্কায় তার পা দুটো যেন আর মাটিতে জোর পাচ্ছিল না। আরবান তাকে আরো শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে জড়িয়ে ধরল। তার ধারালো কণ্ঠস্বর এবার একটু শাসনের সুর ফুটে উঠল। আমি ছিলাম তো আয়াত, আমি নিজেই সব সামলে নিতাম। আমার ওপর তোমার ভরসা হয় না? আপনি কিছু সামলাতেন না আরবান। আয়াত আরবানের মুখের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে উঠল। আপনার বাবা আমাকে মেরে ফেললেও আপনি ওনার বিরুদ্ধে একটা আঙুলও তুলবেন না। নিজের বাবা বলে ওনাকে ছেড়ে দেবেন, তা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি তো তা পারবো না। আয়াতের মুখে নিজের প্রতি এমন অন্ধ হিংস্র ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে আরবানের ঠোঁটের কোণে এক অদ্ভুত পৈশাচিক অথচ গভীর মায়াবী হাসি ফুটে উঠল। সে আয়াতের মুখের কাছে নিজের মুখটা এনে প্রগাঢ় কণ্ঠে বলল, অথচ আয়াত, একদিন তুমি আমাকে বলেছিলে আমার জন্য নাকি তুমি কাউকে খুন করতে পারবে না। সেই সাহস নাকি তোমার নেই? তাহলে আজকে যে ড্রয়িং রুমে বুলেটের ঝড় তুললে, ওটা কি ছিল মিসেস? আয়াত আরবানের চোখের দিকে তাকালো। সেই চোখে তখন কোনো ভয় নেই, আছে এক পজিটিভ নারীর চূড়ান্ত অধিকারবোধ।
সে আরবানের গালে হাত রেখে রুদ্ধস্বরে বলে, আপনার মিসেস আপনার জন্য নিজের জীবন দিতে পারবে আরবান, আর আপনার সুরক্ষার জন্য অন্যের জীবন কেড়ে নিতেও পারবে। আমার এই সাহসের নাম আপনি। ঠিক তখনই আয়াতের পেটের ভেতর থেকে এক তীব্র তীক্ষ্ণ ব্যথার মোচড় দিয়ে উঠল। প্রসব বেদনার সেই প্রথম তীব্র কামড়টা তার মেরুদণ্ড বেয়ে মাথার চাঁদিতে গিয়ে ঠেকল। ব্যথায় তার চোখ দুটো অন্ধ হয়ে আসার উপক্রম হলো। কিন্তু সে আরবানকে কিচ্ছুটি বুঝতে দিল না, কারণ সে জানে এই লোকটা জানতে পারলে এক্ষুনি ঘরবাড়ি মাথায় তুলে একাকার করবে। সে নিজের ভেতরের যন্ত্রণাকে চেপে রেখে শক্ত করে ঠোঁট কামড়ে ধরে রইল, কিন্তু আরবানকে ফাঁকি দেওয়া অসম্ভব। সে যখন আয়াতকে আরো নিবিড় করে নিজের বুকের সাথে মেলাতে চাইলো, হঠাৎ তার হাতটা কেমন যেন ভিজে উঠল। আরবান আলতো করে আয়াতকে একটু সরিয়ে নিচে তাকাতেই আতঙ্কে তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। মেঝেতে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আয়াতের পরনের পোশাক লাল হয়ে উঠছে। মুহূর্তের মধ্যে আরবানের সেই শান্ত শক্ত ব্যক্তিত্ব তছনছ হয়ে গেল। তার চোখের মণি দুটো উন্মুক্ততায় কুঁকড়ে গেল। সে পুরোপুরি দিশেহারা হয়ে এক পাগলপ্রায় মানুষে পরিণত হলো। আয়াত, কি হয়েছে তোমার? রক্ত কেন? এই আয়াত, কথা বলে আমার সাথে। আরবানের কণ্ঠস্বরে এক আদিম বন্য আতঙ্ক। সে আয়াতের মুখটা দুই হাতে ধরে পাগলের মতো ডাকতে লাগলো। আয়াত আর নিজের ভেতরের অবর্ণনীয় কষ্ট চেপে রাখতে পারল না। সে দুই হাত নিজের উঁচু পেটটা চেপে ধরে ব্যথায় কুঁকড়ে গিয়ে কেঁদে ফেলল। আরবানের বুকে মাথা রেখে আর্তনাদ করে বলল, আরবান, হাসপাতালে নিয়ে চলুন প্লিজ, আর সহ্য হচ্ছে না। ওর ওর আসার সময় হয়ে গেছে। আরবান আরবান কি করবে, কিভাবে শ্বাস নেবে, তা যেন এক নিমিষে ভুলে গেল। তার জীবনের সব চতুরতা, সব নিখুঁত পরিকল্পনা এই রক্ত আর আয়াতের কান্নার সামনে দূরই মিশে গেল। সে এক মুহূর্ত দেরি না করে আয়াতকে পাজা কোলা করে নিজের বুকের মাঝে তুলে নিল। যে মেয়েটা মাত্র কিছুক্ষণ আগে পিস্তল হাতে রণদেয়ী মূর্তি ধারণ করেছিল, সে এখন এক নিষ্পাপ শিশুর মতো তার বুকে ব্যথায় ছটফট করছে। এই দৃশ্য আরবানের সহ্য সীমার বাইরে চলে গেল। সে আয়াতকে নিয়ে সোজা গ্যারেজের দিকে ছুটল। গাড়ির পেছনের সিটে আয়াতকে সযত্নে শুইয়ে দিয়ে সে নিজে ড্রাইভিং সিটে বসলো। তার হাত দুটো কাঁপছিল, যা আরবানের জীবনে কোনোদিন ঘটেনি। সে কাঁপা হাতেই গাড়ি স্টার্ট দিল এবং পকেট থেকে ফোন বের করে ফারহানকে কল দিল। স্টিয়ারিং এ এক হাত রেখে অন্য হাতে ফারহানের নম্বর ডায়াল করতে করতে সে পেছনের সিটে তাকালো। আয়াতের চোখ দুটো বন্ধ, ব্যথায় তার কপাল কুঁচকে আছে। আয়াতের আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। তার শক্ত চোখের কোণ বেয়ে অবাধ্য অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে তীব্র আবেগে কিছুটা খ্যাপাটে গলায় চেঁচিয়ে বলল, আয়াত, কিচ্ছু হবে না তোমার। আমি আছি তো, একটু কষ্ট সহ্য করো প্লিজ। এই জন্যই, ঠিক এই জন্যই আমি বলেছিলাম আমার কোনো বাচ্চার দরকার নেই। তুমি আমার কথা শুনলে না। সবসময় নিজের জেদ ধরে বেশি পাকনামি করো। এখন এই কষ্ট পাচ্ছ, তা আমার কেমন লাগছে তুমি বোঝো আয়াত? আয়াত ব্যথার তীব্র যন্ত্রণার মাঝেও চোখ মেলল। সে কোনো কথা বলতে পারল না। তার কণ্ঠ রোধ হয়ে গেছে, কিন্তু সে অপলক দৃষ্টিতে আরবানের দিকে তাকিয়ে রইল। গাড়ির রিয়ার ভিউ মিররে সে স্পষ্ট দেখতে পাচ্ছে আরবানের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। যে পুরুষ কোনোদিন কোনো পরিস্থিতিতে এক ফোঁটা চোখের জল ফেলেনি, আজ তার প্রসব বেদনা দেখে সে বাচ্চাদের মতো কাঁদছে। পেটের ভেতরের নরক যন্ত্রণার মাঝেও এই দৃশ্যটা যেন আয়াতের মনে এক পরম শান্তির পরশ বুলিয়ে দিল। একজন নারীর জন্য এর চেয়ে বড় সুখের আর তৃপ্তির মুহূর্ত আর কি হতে পারে, যখন সে দেখতে পায় তার স্বামী তার ভেতরের মাতৃত্বের কষ্ট দেখে নিজের পুরুষালী অহংকার ভুলে অঝরে কাঁদছে।